হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আমরা পড়ছি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার প্রবলেম সেট 1। প্রবলেম সেট 1-এর 16 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা করে ফেলেছি। এখন শুরু হবে 17 নম্বর অঙ্ক থেকে। দেখো 17 নম্বর অঙ্কটা কি বলেছে। এল দৈর্ঘ্যের একটি হালকা দণ্ডের দু প্রান্তে এম ভরের দুটি কণা যুক্ত করে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করা হয়েছে। কণা দুটির আধান প্লাস কিউ এবং মাইনাস কিউ। বলেছে এল দৈর্ঘ্যের একটি দণ্ড আছে, দণ্ডটার দৈর্ঘ্য কত এল। এই দণ্ডটার দুপাশে দুটো কণা যুক্ত করা আছে। এই কণা দুটোর প্রত্যেকটার ভর কত এম, এবং কণা দুটোতে একটাতে প্লাস কিউ এবং একটাতে মাইনাস কিউ আধান দেওয়া আছে। তাহলে দেখো, যেহেতু প্লাস কিউ আর মাইনাস কিউ আধান দেওয়া আছে, তাহলে এটা কি একটা তড়িৎ দ্বিমেরু। নেক্সট বলেছে যে একটি সুষম তড়িৎ ক্ষেত্র ই এর মধ্যে তড়িৎ দ্বিমেরুটাকে এমনভাবে স্থাপন করা হলো যাতে দ্বিমেরু অক্ষ তড়িৎ প্রাবল্যের অভিমুখের সঙ্গে লম্বভাবে থাকে। অর্থাৎ এই তড়িৎ দ্বিমেরুটাকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে এমনভাবে স্থাপন করা হলো যাতে এই তড়িৎ দ্বিমেরুটার অক্ষ কোনটা? এটা অক্ষ, তাই না? মানে তড়িৎ দ্বিমেরুটার অক্ষ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখের সঙ্গে সমান্তরালে থাকে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা তাহলে আমরা এদিকেও ধরতে পারি, এদিকেও ধরতে পারি। আমরা ধরলাম এদিকে, ঠিক আছে? তাহলে এটা ধরো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। তাহলে এই অভিমুখের সঙ্গে এই অক্ষটা সমান্তরালে আছে, ব্যাস এটুকু বলেছে। এইবার নেক্সট বলেছে দেখাও যে অল্প কৌণিক সরণের জন্য দ্বিমেরুটি কৌণিক সরল দোলগতিতে আন্দোলিত হতে থাকবে। অর্থাৎ এই তড়িৎ দ্বিমেরুটাকে যদি অল্প কৌণিক সরণ ঘটাও, কৌণিক সরণ মানে কি? এইভাবে ঘোরাতে হবে, তাই না? হালকা যদি কৌণিক সরণ ঘটাই এইভাবে, তাহলে বলেছে যে এ সরল দোলগতিতে আন্দোলিত হতে থাকবে। হালকা যদি কৌণিক সরণ ঘটিয়ে ছেড়ে দাও, তাহলে বলেছে সরল দোলগতিতে আন্দোলিত হতে থাকবে। তাহলে দেখো, সরল দোলগতিতে আন্দোলিত হতে থাকবে কেন? দেখো, আমরা যদি তড়িৎ ক্ষেত্রের দিকটা এদিক থেকে এইদিকে ধরি, তাহলে আমরা মনে মনে ভাবতে পারি এখানে একটা পজিটিভ প্লেট আছে আর এইদিকে একটা নেগেটিভ প্লেট আছে। তাহলে এই পজিটিভ কি করবে? এই নেগেটিভকে আকর্ষণ করবে, আর এই পজিটিভকে নেগেটিভ কি করবে? আকর্ষণ করবে। তার মানে এই আধানটার উপর সবসময় একটা এদিকে বল কাজ করছে, এবং এই আধানটার উপরে সবসময় একটা এদিকে বল কাজ করছে, তাই তো? এইবার যদি আমরা সামান্য একটু কৌণিক সরণ ঘটিয়ে, আচ্ছা বল দুটো আমি ভর দুটো আমি আপাতত মুছে দিচ্ছি, পরে আমরা দেখব, লিখে নেব। হ্যাঁ, তাহলে দেখো, যদি আমরা এই তড়িৎ দ্বিমেরুটাকে একটু কৌণিক সরণ ঘটাই, তার মানে ধরো যদি আমরা এইভাবে হালকা করে কৌণিক সরণ ঘটাই, তাহলে বলটা এখন এখানে আসলো, তাই না? এখানে হালকা কৌণিক সরণ ঘটানো হলো থিটা। তাহলে দেখো, এর উপরেও একটা এইদিকে বল কাজ করবে এবং এর উপরেও একটা এইদিকে বল কাজ করবে, যার জন্য কি হবে? এ পুনরায় নিজের জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করবে, তাই না? তাহলে ফিরে যাওয়ার সময় দেখো, যখন এই বলটা এখান থেকে এখানে আসবে, এর একটা ভর আছে, এবং এখান থেকে যখন ফিরে এইদিকে আসবে একটা বেগ থাকবে, তার মানে একটা ভরবেগ থাকবে। ভরবেগের জন্য এখানে এসে আটকে যাবে না, এখানে এসে কিছুটা আবার এইদিকে চলে আসবে, আবার কিছুটা এইদিকে যাবে, এরকম করতে করতে এখানে থেমে যাবে। এটাই প্রমাণ করতে বলছে। এটাই তো সরল দোলগতি। সরল দোলগতি তো এরকমই হয়, তাই না? এরকম হতে হতে আবার থেমে যায়। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে হবে, যে দেখো যে সরল দোলগতিতে হয়। এবার সরল দোলগতিতে প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে? দেখো, এখানে ক্ষুদ্র কৌণিক সরণ বলেছে। এবার আমরা কি জানি, এখানে যেহেতু বল প্রয়োগ হবে দুই দিকে, তাহলে তার মানে এরকম একটা টর্ক প্রযুক্ত হবে। এবার টর্ক টাও সমান সমান আমরা কি জানি? টর্ক টাও সমান সমান পি ই সাইন থিটা। যেহেতু এখানে বলে দিয়েছে থিটাটা ক্ষুদ্র, এবার থিটা যদি ক্ষুদ্র হয় সেক্ষেত্রে কি হয়? সাইন থিটা আমরা অ্যাপ্রক্সিমেটলি কি লিখতে পারি? থিটা। তাহলে টর্ক টাও সমান সমান সেক্ষেত্রে কি হবে? পি ই থিটা। এবার পিটা কি? পিটা হলো দ্বিমেরু ভ্রামক। তাহলে পি এর মানটা কি হয়? আমরা জানি যে কোনো একটি আধান, আমরা এখানে কিউ দিলাম, যে কোনো একটি আধান এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুণফল। তাহলে কিউ পি সমান সমান কিউ ইন্টু এল আমরা লিখতে পারি, সঙ্গে ই ইন্টু থিটা। তাহলে টর্ক টাও সমান সমান আমরা পেলাম কিউ ইন্টু এল ইন্টু ই থিটা। তাহলে এখানে দেখো কিউটা কি? কিউটা আধান, তাই না? এটা একটা ধ্রুবক। এলটা কি? এলটাও ধ্রুবক। আর ইটা কি? ইটাও একটা ধ্রুবক। তার মানে কি এই পুরো টার্মসটাই একটা ধ্রুবক। আমরা এই পুরো টার্মসের জায়গায় লিখলাম কে, ঠিক আছে? তার মানে কে সমান সমান কি? কিউ এল ইন্টু ই, ঠিক আছে? তাহলে কে আর সঙ্গে থাকলো থিটা, তাহলে টর্ক টাও সমান সমান কে থিটা। তাহলে দেখো, আমরা যদি এই ধ্রুবকটাকে তুলে দিই, তাহলে এরকম লিখতে পারি কে সমানুপাতিক থিটা। তার মানে টাও সমানুপাতিক থিটা। টাওটা কি? টাওটা একটা বল, তাই না? টর্কটা তো একটা বল। তাহলে বল কার সঙ্গে সমানুপাতিক হচ্ছে? বলটা সমানুপাতিক হচ্ছে কৌণিক সরণের সঙ্গে। আর বল যখন সরণের সঙ্গে সমানুপাতিক হয়, এবং এই বলটা সবসময় উল্টো দিকে কাজ করবে। দেখো, আমরা যদি বলটা এইভাবে বল প্রয়োগ করি,
দ্বিমেরুটাকে যদি এইভাবে ঘোরাই, অর্থাৎ বল আমরা কোন দিকে প্রয়োগ করছি, এই কৌণিক সরণটা আমরা কোন দিকে ঘটাচ্ছি, এখান থেকে এই দিকে কৌণিক সরণ ঘটাচ্ছি বল প্রয়োগ করে, আর কৌণিক সরণটা এই দিকে ঘুরছে, আর বলটা কোন দিকে, বলটা সবসময় উল্টো দিকে কাজ করছে, কারণ এই আমরা বল প্রয়োগ করে কৌণিক সরণ ঘটাচ্ছি, আর এর জন্য যে বলটা কাজ করে সবসময় একে আবার পুনরায় এখানে নিয়ে আসার চেষ্টা করবে। তার মানে আমরা সরণ যত বেশি ঘটাবো তাহলে উল্টো দিকে প্রযুক্ত বলটাও ঠিক তত বেশি। তাহলে এইরকম হলে, এইরকম যদি সমানুপাতিক হয়, তখন আমরা সেটাকে সরল দোলগতির সমীকরণ বলি, অর্থাৎ এই তড়িৎ দ্বিমেরুটা সরল দোলগতিতে চলতে থাকবে। অতএব সরল দোল গতিতে আন্দোলিত হবে। নিশ্চয়ই বোঝা গেছে। এবার নেক্সট আমাদের কি বলেছে, নেক্সট আমাদের বলেছে এই দোলগতির পর্যায়কাল নির্ণয় করো। এবার পর্যায়কাল, পর্যায়কাল বলতে ধরো আমরা এখান থেকে এখানে টেনে ছেড়ে দিলাম, এভাবে একটু কৌণিক সরণ ঘটিয়ে ছেড়ে দিলাম, তাহলে এই দ্বিমেরুটা এইভাবে ঘুরে পুনরায় এখানে আসতে যে সময় লাগবে সেটাকে বলা হয় পর্যায়কাল। অর্থাৎ একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল। তাহলে এই পর্যায়কালটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এখানে দেখো, এটা আমাদের দরকার নেই, এটুকু মুছে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো টাও সমান সমান কে ইন্টু থিটা, অর্থাৎ টর্ক টাও সমান সমান কে ইন্টু থিটা। এবার আমরা ক্লাস 11-এ পড়েছিলাম জড়তা ভ্রামক চ্যাপ্টারে, সেখানে কি ছিল, টর্ক টাও সমান সমান আমরা পেয়েছিলাম আই ইন্টু আলফা। দৃঢ় বস্তুর ঘূর্ণনের ক্ষেত্রে আমরা সেটা দৃঢ় বস্তুর ঘূর্ণন চ্যাপ্টারে দেখেছিলাম টর্ক টাও সমান সমান আই ইন্টু আলফা। যদি মনে না থাকে ক্লাস 11-এর চ্যাপ্টারটা একটু দেখে নেবে, টর্ক টাও সমান সমান আই ইন্টু আলফা। তাহলে দেখো এই দুটো, এটাও টর্ক টাও, এটাও টর্ক টাও, তাহলে এই দুটোকে আমরা সমান করতে পারি। তাহলে এই দুটোকে যদি সমান করি তাহলে কি হবে, আই আলফা সমান সমান কি থাকবে, কে ইন্টু থিটা। তাহলে এখান থেকে আলফা সমান সমান আমরা কি লিখতে পারি, কে বাই আই ইন্টু থিটা। তাহলে দেখো কেটা একটা ধ্রুবক, আর কে বাই আই এটাকে আমরা একটা নাম দিলাম, ঠিক আছে। কে বাই আই এটাকে যদি আমরা অন্য কিছু ধরি, ধরলাম এটাকে নাম দিলাম আমরা ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার সমান সমান কি হবে, কে বাই আই। অতএব ওমেগা সমান সমান কি হবে, রুট ওভার কে বাই আই। আশা করি বোঝা গেল। তাহলে আলফা সমান সমান আমাদের বের হলো, তাহলে আলফা সমান সমান এটার জায়গায় আমরা কি ধরলাম, ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু থিটা, ঠিক আছে। তাহলে এবার আমরা বের করব পর্যায়কাল। এবার পর্যায়কাল কি হয়, পর্যায়কালকে আমরা কি দিয়ে লিখি, টি দিয়ে। টি সমান সমান কি হয়, 2 পাই বাই ওমেগা। এবার ওমেগার মান আমরা বের করে রেখেছি, ওমেগা সমান সমান রুট ওভার কে বাই আই। তাহলে এখানে যদি আমরা ওমেগার মান বসিয়ে দিই, 2 পাই বাই ওমেগা কি হবে, রুট ওভার কে বাই আই। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, 2 পাই ইন্টু রুট ওভার, এটাকে যদি আমরা সামনে নিয়ে যাই তাহলে আই বাই কে, অর্থাৎ টি সমান সমান আমরা পেলাম 2 পাই রুট ওভার আই বাই কে। এবার এখান থেকে একটু মুছে দিচ্ছি ওপর থেকে, ঠিক আছে। যদি মুছে দিই তাহলে দেখো কি হবে, আমাদের পর্যায়কাল টি সমান সমান কি বের হলো, 2 পাই রুট ওভার আই বাই কে। এবার 2 পাই রুট ওভার, এবার আই এর জায়গায় যদি আমরা আই এর মান বসিয়ে দিই, কে এর জায়গায় যদি কে এর মান বসিয়ে দিই, কে সমান সমান কি, কে এর জায়গায় আমরা বসিয়ে দিই কে সমান সমান কিউ এল ইন্টু ই। আর আইটা কি, আইটা হলো জড়তা ভ্রামক। এবার জড়তা ভ্রামক কি হয় আমরা জানি, দেখো এখানে আই বলতে জড়তা ভ্রামক কার হয়, কোনো একটা কঠিন বস্তুর। তাহলে এখানে যদি দুটো বস্তু রাখা আছে, এদের জড়তা ভ্রামকগুলো বের করতে হবে। এবার জড়তা ভ্রামকের রাশিমালাটা কি হয়, এটা আমাদের আর দরকার নেই, এটা আমরা মুছে দিচ্ছি। তাহলে জড়তা ভ্রামকের রাশিমালা কি হয়, জড়তা ভ্রামক এরকম ছিল, ধরো একটি অক্ষের সাপেক্ষে একটা কঠিন বস্তু ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, আর ব্যাসার্ধ নিয়ে। তাহলে এর জন্য ধরো এই কঠিন বস্তুটার ভর যদি আমরা এম হয়, তাই এই কঠিন বস্তুটার জড়তা ভ্রামক কি হয়, অক্ষের সাপেক্ষে আই সমান সমান হয় এম ইন্টু এই দূরত্বের স্কোয়ার, এম ইন্টু এই দূরত্বের স্কোয়ার হয়, আমরা পড়েছিলাম, ঠিক আছে। এটাকে আমরা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভর ধরে নিয়েছিলাম, ঠিক আছে। 11-এ যদি তোমরা এটা ভুলে গিয়ে থাকো, 11-এর একটু দেখে নেবে চ্যাপ্টারটা, ঠিক আছে, জড়তা ভ্রামক চ্যাপ্টারটা। তাহলে দেখো আমাদের এরকম ছিল সামেশন এম আর স্কোয়ার, এম বলতে এখানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভরের যোগফল, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো, এই ক্ষেত্রে কি হবে, আমাদের সামেশন এম আর স্কোয়ার যদি আমরা কাজে লাগাই, এই ক্ষেত্রে কি হবে দেখো, এই তড়িৎ দ্বিমেরুটা কার সাপেক্ষে ঘুরছে, আমরা যদি একে হালকা করে সরিয়ে দিই তাহলে তো এই বস্তুটা একে কেন্দ্র করে ঘুরছে, তাই না। তাহলে এই বস্তুটার ভর কত বলে দেওয়া আছে, এম, এটারও ভর বলে দেওয়া ছিল
এম, তাহলে এই বস্তুটার জড়তার ভ্রামক কি হবে, এখান থেকে দূরত্ব এম ইন্টু এখান থেকে দূরত্ব স্কোয়ার, আর এই বস্তুটার জড়তার ভ্রামক কত হবে, এই বস্তুটার ভর ইন্টু এখান থেকে দূরত্ব স্কোয়ার। তাহলে টোটাল জড়, এখানে তো আইটা এই দুটোর সিস্টেমের জড়তা ভ্রামক, তার মানে এর জড়তা ভ্রামক প্লাস এর জড়তা ভ্রামক। তাহলে এর জড়তা ভ্রামক কি হবে, এর জড়তা ভ্রামক হবে এম ইন্টু এই কেন্দ্র থেকে এর দূরত্ব কত হবে L/2, তাহলে হবে L/2 তার স্কোয়ার প্লাস এম ইন্টু এর জন্য তাই হবে L/2 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে নেক্সট দেখো, নেক্সট কি হবে, এখানে 2 পাই রুট ওভার এই দুটো যদি আমরা যোগ করি তাহলে হবে 2m L/2 তার স্কোয়ার বাই কিউ এল ইন্টু ই, তাহলে হবে 2 পাই রুট ওভার দেখো 2 ইন্টু এম এল স্কোয়ার বাই 4 বাই কিউ এল ই, তাহলে এটা কাটাকাটি গেলে কত হবে 2, দেখো একটা এল কেটে যাবে তাই না, তাহলে পড়ে থাকবে কি 2 পাই রুট ওভার এম ইন্টু এল বাই 2QE, এটাই হলো আমাদের পর্যায়কাল ML/2QE, তাহলে এটা হলো আমাদের পর্যায়কাল। আশা করি বোঝা গেছে। এবার নেক্সট 18 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনটা কি বলেছে, পি ভেক্টর দেওয়া আছে, পি ভেক্টর সমান সমান দেওয়া আছে দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট, আর দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে, তড়িৎ ক্ষেত্রটির প্রাবল্য দেওয়া আছে, প্রাবল্য হলে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক বলো। তার মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান দেওয়া আছে, পি সমান সমান কত দেওয়া আছে 10⁻⁻7 5i ক্যাপ প্লাস জে ক্যাপ, 5i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এটা দেওয়া আছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান, এবং ই এর মান কত দেওয়া আছে, ই সমান সমান দেওয়া আছে 10⁻7 i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা দেওয়া আছে। আমাদেরকে বের করতে বলেছে এই তড়িৎ দ্বিমেরুটার উপর ক্রিয়াশীল টর্ক। এবার টর্ক টাও সমান সমান কি বল, টর্ক টাও সমান সমান আমরা কি জানি, টর্ক টাও সমান সমান আমরা জানি, যেহেতু এগুলো ভেক্টর ফর্মে দেওয়া আছে তাহলে ভেক্টর ফর্মে লিখবো। তাহলে টর্ক টাও সমান সমান আমরা জানি পি ক্রস ই, দেখো তাহলে পিও দেওয়া আছে ইও দেওয়া আছে। এইবার ক্লাস 11 এর ভেক্টর চ্যাপ্টারে তোমরা ক্রস প্রোডাক্ট শিখেছিলে, ক্রস গুণ কি করে করতে হয়, ক্রস গুণ করার জন্য কি করতে হয় আমাদেরকে, আচ্ছা প্রথমে আমরা দেখো এরকম একটা মডুলাস নিয়ে নিতাম, তারপরে কি লিখতাম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, নিশ্চয়ই মনে আছে। তাহলে এই আই ক্যাপের নিচে আই ক্যাপের মানগুলো হতো, কিন্তু দেখো এখানে প্রত্যেকটার সঙ্গে 10⁻⁷ গুণ অবস্থায় আছে, তাহলে পি এর থেকে যদি আমরা 10⁻⁷টাকে কমন নিয়ে নিই তাহলে 10⁻⁷ আসবে। ঠিক আছে, তাহলে পি এর মানগুলো আমরা বসিয়ে দিই 5, দেখো আই ক্যাপের নিচে আই ক্যাপের মান, ঠিক আছে, তাহলে 5, জে ক্যাপের নিচে জে ক্যাপের মান, জে ক্যাপের মান কত 1, কে ক্যাপের মান কত হচ্ছে -2, তাহলে এখানে হবে -2। একইভাবে পি ক্রস ই, এবার হবে ই এর মান, এবার ই এর দেখো সবগুলোর সামনে 10⁻⁷ আছে, তাহলে সেটাকে যদি আমরা কমন নিয়ে বাইরে বের করে দিই 10⁻⁷, এবার পড়ে থাকলো আই ক্যাপের মান কত 1, জে ক্যাপের মান কত 1, জে ক্যাপের সামনে মান কত 1, কে ক্যাপের সঙ্গে কি আছে 1। এবার আমাদেরকে এই মডটা ভেঙে দিতে হবে। এবার দেখো 10⁻⁷ আর 10⁻⁷, এটা করলে কি হয়ে যাবে 1, কাটাকুটি করলে 1 হয়ে যাবে, বা আমরা জানি গুণের ক্ষেত্রে কি হয় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে -7 + 7 তাহলে হয়ে যাবে 10⁻0, আর 10⁻0 মানে 1, তাহলে এটা আর লিখছি না। এবার আমাদের গুণ ভেঙে দেওয়ার নিয়ম কি, এই আই ক্যাপ লিখি, তারপরে ব্র্যাকেটের মধ্যে কি হয়, এই আই ক্যাপ লেখার সময় যখন আই ক্যাপ করবো তখন এই লাইনটা আর এই লাইনটা বাদ, তাই না, মানে এটা আর এটা বাদ দিয়ে পড়ে থাকবে কোনটা, এটা, তাই না, ক্রস গুণ করার নিয়ম। তখন কি হয়, এটার সঙ্গে এটা গুণ, তারপরে মাইনাস এটার সঙ্গে এটা গুণ, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে 1 × 1 মানে 1, তাহলে মাইনাস সূত্রের মাইনাস, তাহলে এটার সঙ্গে গুণ, এটা গুণ করলে কত হচ্ছে দেখো -2 × 1, তাহলে -2, তাহলে মাইনাস আর এখানে একটা মাইনাস আছে, তাহলে কি হয়ে যাবে +2, ব্র্যাকেটটা এখানে হয়ে গেল। তারপরে কি হয়, আই ক্যাপের কাজ শেষ, এবার আমাদের আসবে কি
জে ক্যাপ। তাহলে আই ক্যাপ যদি প্লাস হয় পরেরটা কি হয় মাইনাস, তাহলে মাইনাস জে ক্যাপ। তাহলে যখন জে ক্যাপ নিব তখন কি হবে, এই জে ক্যাপের এই লাইনটা বাদ আর এই লাইনটা বাদ, তাই না? তাহলে পড়ে থাকবে কি এই দুটো এই দুটো, তাহলে এরকম গুণ করবো এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে 5 মাইনাস এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে কত হবে 2 -2, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে +2। বাস জে ক্যাপের কাজ শেষ। এবার আমরা নিব কি কে ক্যাপ। তাহলে যখন আমরা কে ক্যাপ নিব, এবার দেখো একবার প্লাস একবার মাইনাস তারপরে কি হয় প্লাস হয়, প্লাস মাইনাস এরকম চলতে থাকে। তাহলে প্লাস কে ক্যাপ, কে ক্যাপ। এবার যখন কে ক্যাপ নিব তাহলে কে ক্যাপের এইটা আর এটা বাদ, তাহলে পড়ে থাকবে কোনটা এটা। তাহলে এই দুটোর গুণ 5 একে 5, তারপরে -1 গুণ করলে 1, বাস হয়ে গেল। এবার দেখো তাহলে 2 1 + 2 তাহলে 3 আই ক্যাপ মাইনাস 7 জে ক্যাপ প্লাস এটা বের করবো 4, তাহলে 4 কে ক্যাপ। তাহলে টাওটা বের হলো এটা। তাহলে আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে টর্কের মান, এটা হলো টর্কের রাশিমালা বের হলো। এবার মান বলতে এটার মান আমরা কি করে বের করি, যদি ভেক্টর আর সমান সমান এরকম থাকতো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাহলে আমরা এই আর এর মান বলতে এর মড নিতাম। এর মড মানে কি √x² প্লাস y² প্লাস z² নিতাম, এটাই হতো তার মান। তাহলে এক্ষেত্রে দেখো টর্ক টাওটা দেওয়া আছে, তাহলে টর্কের মান যদি আমরা বের করতে চাই, টর্কের মানটাকে কি লিখবো, টর্কের মান টর্ক টাও দেওয়া আছে, এর মান বলতে একে মড নিতে হবে। এটাকে আবার এরকমও লেখা যায়, তাই না? মড না লিখে ডাইরেক্ট এইভাবে লেখা যায়। তাই এটা সমান সমান কি হবে √x আই ক্যাপের সঙ্গে যেটা থাকবে সেটার স্কোয়ার মানে 3² প্লাস জে ক্যাপের সঙ্গে যেটা থাকবে -7 এর স্কোয়ার, তার মানে মাইনাসের স্কোয়ার করলে তো প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে -7 এর স্কোয়ার প্লাস কি আছে 4, তাহলে 4 এর স্কোয়ার। তাহলে এটা কত হবে দেখো 3 × 3 = 9 প্লাস মাইনাসের স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 7 স্কোয়ার করলে 7 7 49 প্লাস 4 স্কোয়ার মানে 16। তাহলে এটা যোগ করলে কত হবে, যোগ করলে দেখো 9 আচ্ছা 15 আর 9, 15 আর 9 করে 24, 24 এর 4 হাতে কত হাতে 2 4 5 5 6 5 6 7 74, তাহলে √74। এবার দেখো √74 এর মান, √74 এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এটাকে কি করতে হবে আমাদের ক্যালকুলেটরে ফেলতে হবে। তাহলে √74 এর মান কত হবে, √74 এর মান হবে 8.6। দেখো টর্ক টাও সমান সমান আমরা কি জানি, টর্ক টাও সমান সমান একটা বল আর কি রেখার দূরত্ব, মানে বলের একক এবং দূরত্বের একক। তাহলে বলের একক কি নিউটন, দূরত্বের একক কি মিটার, তাহলে নিউটন মিটার। তাহলে টর্ক টাওয়ের মান পেলাম কত 8.6 নিউটন মিটার। আচ্ছা আশা করি বোঝা গেছে। এইবার দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে 19 নম্বর সোজা অঙ্ক। দেখো কি বলেছে, বায়ু মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল হলো F, এই আধান দুটিকে সমদূরত্বে কাচ মাধ্যমে রাখলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে। প্রথমে কি বললো, দুটি আধানকে বায়ু মাধ্যমে ধরলাম আমরা Q1 এবং Q2, দুটি আধানকে বায়ু মাধ্যমে R দূরত্বে রাখলাম। বলেছে বায়ু মাধ্যমে এদেরকে রাখলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হয় F। এবার আমরা জানি F এর বলের রাশিমালা কি হয়, বলের রাশিমালা হয় 1/4π, যদি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে রাখি তখন কি হয় ε0, তাই তো, সঙ্গে Q1 Q2 বাই দূরত্বের স্কোয়ার। এবার বলেছে এই সিস্টেমটাকে যদি বায়ু মাধ্যম থেকে তুলে নিয়ে এসে ধরো এটা বায়ু মাধ্যম, এটা ধরো কাচ মাধ্যম বলেছে তো, তাই না? হ্যাঁ কাচ মাধ্যম, ধরো কাচ মাধ্যমে Q1 Q2 চার্জটাকে বলেছে সেম দূরত্বে রাখলে, আর দূরত্ব যদি রাখি তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে বলেছে। তাহলে এর মধ্যে ক্রিয়াশীল বলটা কত হবে, এটা ধরলাম আমরা F1, এটা ধরলাম আমরা ধরো F2, এটা সমান সমান কি হবে 1/4π, যেহেতু এটা কাচ মাধ্যম তাহলে আমরা এইভাবে লিখবো K ε0, তাই না? কোনো মাধ্যমে হলে সেক্ষেত্রে আমাদের কি হয়, মাধ্যমে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে, তাহলে K ε0 তারপরে Q1 Q2 বাই R²। এবার তবে K এর মানটা প্রশ্নতে বলে দিয়েছে K সমান সমান 8, অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক K এর মানটা বলে দিয়েছে কত 8। এবার আমাদেরকে এই F2 এর মানটা বলে দিয়েছে, আচ্ছা এটা F বলে দিয়েছে কোশ্চেনে, এটা F1 ধরা যাবে না, এটাকে আমরা
এফ প্রাইম ধরি, ঠিক আছে? এই এফ প্রাইমের মানটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে এফটা তো এটা বলে দিয়েছে, তাহলে দেখো আমরা এই দুটোকে ভাগ করে দিই। হ্যাঁ, এই দুটোকে যদি ভাগ করি তাহলে এফ ড্যাশের মান পেয়ে যাবো। তাহলে এটাকে ধরো 1 নাম্বার, এটাকে ধরো 2 নাম্বার, তাহলে আমরা 2 ভাগ 1 করি, ঠিক আছে? 2 ভাগ 1, এই দুটো তো সমান বলেনি, তাই না? সমান বললে আমরা ডান সাইড সমান করে দিতাম। তাহলে ভাগ করে দিই, তাহলে ভাগ করলে কি হবে? এফ ড্যাশ বাই এফ সমান সমান, এটা যদি দেখি 1/4 পাই কে এপসিলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার বাই, এটা যদি করি 1/4 পাই এপসিলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার দেখো এটা কাটা পুরোপুরি, তাহলে এখান থেকে দেখো 4 পাই কাটা যাবে, এপসিলন কাটা যাবে, শুধু পড়ে থাকবে কে। তাহলে 1/k আছে, তাহলে এটা করলে কি হবে? এফ ড্যাশ বাই এফ সমান সমান, উপরে পড়ে থাকবে 1/k, নিচে 1, তাহলে এটা কেমন হবে? 1/k হবে। তাহলে এফ ড্যাশ সমান সমান কি হবে? এটা হয়ে যাবে এফ বাই কে, তাই না? এই কে এর মানটা আমাদের বলে দিয়েছে 8, তাহলে এফ বাই 8, তার মানে এফ ড্যাশটা দেখো প্রথমে যে বল প্রয়োগ হচ্ছিল, এফ, সেই এফকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হবে কাচ মাধ্যমে রাখলে বল, তার মানে কাচ মাধ্যমে বলটা কমে যাবে, তাই না? তাহলে এফ ড্যাশ সমান সমান এফ বাই 8, কাচ মাধ্যমে রাখলে বলটা অনেকটাই কমে যাবে। তো বায়ুতে রাখলে যা বল হয় সেটাকে যদি 8 দিয়ে ভাগ করি তবে কাচ মাধ্যমের বলটা হয়, তাই না? তার মানে অনেক কম। এবার দেখো 20 নম্বর অঙ্ক, 20 নম্বর প্রবলেমটা দেখো কি বলেছে। 20 নম্বর প্রবলেম কি বলেছে? +40 ESU এবং -35 ESU আধান পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে থেকে পরস্পরের উপর 4 ডাইন বল প্রয়োগ করছে। অর্থাৎ 40 ESU +40 ESU এবং -35 ESU পরস্পর থেকে কত দূরত্বে আছে? পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরত্বে আছে। তাহলে 10 সেন্টিমিটার দূরত্ব থেকে পরস্পরের উপর কি বল প্রয়োগ করছে? বলটাও বলে দিয়েছে 4 ডাইন, 4 ডাইন বল প্রয়োগ করছে। বলছে মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক নির্ণয় করো। মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কে, এটাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি জানি? কুলম্বের সূত্র অনুযায়ী এফ সমান সমান, আমরা যদি এটাকে মনে মনে Q1 ধরি, এটাকে যদি Q2 ধরি, তাহলে আমরা কি লিখতে পারি? 1/4 পাই, যেহেতু একটা মাধ্যমের মধ্যে রেখেছে সেজন্য তো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকটা বের করতে বলেছে। তাহলে মাধ্যমের মধ্যে রাখলে কি হয়? কে এপসিলন 0, তাই না? সঙ্গে Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার দেখো এখানে কেটাকে যদি আমরা বাদ দিই, কেটাকে পরে লিখছি, এপসিলন 0 কেটাকে এইদিকে লিখছি। হ্যাঁ, তাহলে দেখো 1/4 পাই এপসিলন 0, এটার মান কি হয়? সিজিএস পদ্ধতিতে হয় 1। যেও দেখো এই 40, এটা কি বলে দেওয়া আছে? ইএসইউ, এটাও -35 কি বলে দেওয়া আছে? ইএসইউ, দুটোই সিজিএস একক এবং দূরত্বটা সেন্টিমিটার, বলটাও ডাইন, সবগুলোই সিজিএস একক। তার মানে কি সিজিএস পদ্ধতিতে এটার মান কত হয়? 1 ইন্টু Q1 Q2 এর মান কত? Q1 হলো 40 ইন্টু Q2 এর মান কত? 35 বলেছে তো, 35 ইন্টু কে, আর দূরত্বের মান কত? দূরত্ব হলো 10 ইন্টু 10 স্কোয়ার, তাই না? আর এই বলের মানটা কত বলে দিয়েছে? বলের মান বলেছে 4। আমাদের কে এর মান বের করতে হবে। তাহলে কে এর মান যদি আমরা বের করি তাহলে কি হবে? 4 ইন্টু 10 স্কোয়ার ইন্টু কে সমান সমান কত হবে? 40 ইন্টু 35। অতএব কে সমান সমান কি হবে? 40 ইন্টু 35 বাই, এগুলো গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে 4 ইন্টু 10 স্কোয়ার, মানে 10 ইন্টু 10 স্কোয়ার মানে 10 ইন্টু 10। তাহলে দেখো একটা শূন্য কাটা, 4 4 কাটা, যদি 5 দিয়ে কাটি, 5 2 10, 5 7 35, তাহলে কে সমান সমান হবে 7/2 অর্থাৎ 3.5। আচ্ছা, কে এর কি কোনো একক আছে? কে এর কোনো একক নেই, কারণ কি আমরা জানি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে সমান সমান কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এর অনুপাতকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক কে। তাহলে এর একক যা একক তাই, সেম একক। তাহলে উপর নিচে কেটে গিয়ে কে এর এককহীন রাশি, তার মানে কে সমান সমান 3.5। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বোঝা গেল আশা করি 20 নাম্বারটা। এবার দেখো নেক্সট কোশ্চেন 21 নাম্বার। 21 নাম্বারটা কি বলেছে? এক্স অক্ষ বরাবর 200 নিউটন পার কুলম্ব প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। তাহলে তড়িৎ ক্ষেত্র বলে দিয়েছে ই সমান সমান কত? 200 নিউটন পার কুলম্ব।
এটা কোন দিকে ক্রিয়া করছে? এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা যদি এখানে ভেক্টর আকারে লিখি তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি হয়? আই ক্যাপ। আমরা জানি এক্স অক্ষ বরাবর যদি এটা এক্স অক্ষ নেই, এদিকে যদি আমরা ওয়াই অক্ষ নেই, আর এইদিকে যদি জেড অক্ষ নেই, তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা লিখি আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে লিখি আমরা জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কি লিখি? কে ক্যাপ। তাহলে যেহেতু এটা এক্স অক্ষ বরাবর বলে দিয়েছে আই ক্যাপ, সেই জন্য। এইবার বলেছে নেক্সট, ওয়াই জেড তলে অবস্থিত 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? অর্থাৎ 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, ধরো এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, এটা যেহেতু এটা বর্গক্ষেত্র না, এটা আয়তক্ষেত্র, যাই হোক ভেবে নাও এক্স ওয়াই জেড তল, তাই না? এটা এক্স, এটা ওয়াই, জেড কোন দিকে? এইদিকে। তাহলে ওয়াই জেড তল বলতে এই তলটা হবে, তাই না? এই তলটা। এবার এই তলের দিক কোন দিকে হবে? এই তলের দিকটা হবে এইদিকে, তার মানে এক্স অক্ষ বরাবর দিক। তার মানে আমাদের যদি ওয়াই জেড তল বলে তাহলে দিক হবে এক্স অক্ষ বরাবর। যেটা অ্যাবসেন্ট থাকবে সেটা দেখো, ওয়াই জেড, এখানে কোনটা অ্যাবসেন্ট আছে? এক্স, তাই না? এক্স ওয়াই জেড তিনটা তল অক্ষ থাকে, যেটা অ্যাবসেন্ট থাকবে। ক্ষেত্রফলের যদি দিক বের করতে বলে তাহলে ক্ষেত্রফলের দিকটা হবে সেদিকে, বুঝতে পারলে? দেখো ওয়াই জেড তল যদি হয় ক্ষেত্রফলের দিকটা হবে এইদিকে। যদি বলতো এক্স ওয়াই তল, যদি এই তলটা বলতো তাহলে এই তলের দিকটা হতো এর উপরে লম্ব। যদি এই বোর্ডের তল বলে তাহলে এদিকে লম্ব হতো, তাই না? তাহলে এক্স জেড ওয়াই বললে এর উপরে লম্ব হতো। তাহলে আমাদেরকে এখানে বলেছে ওয়াই জেড তলে একটি বর্গক্ষেত্র আছে। এবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে, ক্ষেত্রফল বলে দেওয়া নেই, ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এল সমান সমান কি বলে দেওয়া আছে? 20 সেন্টিমিটার। অর্থাৎ 20কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে পাবো মিটার। কেন? কারণ এটা দেখো এসআইতে বলে দেওয়া আছে, এটা সেন্টিমিটার বলে দেওয়া আছে, তাহলে একে মিটার করে নিলাম। তাহলে 20কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আসবে 0.2 মিটার। এবার আমাদের দরকার হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল এর সমান সমান তাহলে কি হবে? ক্ষেত্রফল এর সমান সমান 0.2 তার স্কোয়ার। ক্ষেত্রফল একক কি হবে তাহলে? মিটার স্কোয়ার। 0.2 স্কোয়ার করলে হবে 0.04 মিটার স্কোয়ার। এবার আমাদের প্লাক্স বের করতে বলেছে। দেখো এস আমরা কেন বের করলাম? কারণ আমরা প্লাক্স পাই সমান সমান কি জানি? ই ডট এস, তাই না? তো ই দেওয়া আছে, তাহলে এসটা আমরা বের করে নিলাম। তাহলে ই এর মান কত? 200 ইন্টু আই ক্যাপ ডট এস এর মান কত হলো? 0.04। আচ্ছা, এটার আমরা দিকটা লিখে নিই, এটাও আই ক্যাপ হবে, কারণ এটা ওয়াই জেড তল বলেছে, ওয়াই জেড তল বলে আই ক্যাপ, তাহলে এটা হবে আই ক্যাপ। এবার যেহেতু ডট প্রোডাক্ট, তাহলে আই ক্যাপ ডট করলে হয় 1, তাহলে 200-র সঙ্গে আমাদেরকে 0.04 গুণ করতে হবে। 200 ইন্টু 0.04 গুণ করলে হবে 8, আর আই ক্যাপ গুণ করলে হবে 1। তাহলে প্লাক্সের একক কি হয়? প্লাক্সের একক হয় নিউটন মিটার স্কোয়ার বাই কুলম ইনভার্স। কারণ কি? দেখো প্লাক্সের একক কি হয়? ই এর একক ইন্টু এস এর একক। ই এর একক কি হয়? ই এর একক হয় নিউটন পার কুলম, ইন্টু এস এর একক কি হয়? এস এর একক হয় মিটার স্কোয়ার। ক্ষেত্রফল একক মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার কুলম ইনভার্স, তাহলে 8 নিউটন কুলম ইনভার্স মিটার স্কোয়ার। তাহলে ফ্লাক্স পাই সমান সমান আমরা পেয়ে গেলাম। এবার নেক্সট কোশ্চেন দেখো, 22 নম্বর কি বলেছে? দেখো কি বলেছে? 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের কেন্দ্রে 12 মাইক্রোকুলম পরিমাণের একটি বিন্দু আধান থাকলে ঘনকের প্রতি তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে? কি বলেছে? ধরো একটা ঘনক আছে, এই ঘনকের মাঝে কোথাও একটা কিছু পরিমাণ আধান রাখা আছে, কত? 12 মাইক্রোকুলম পরিমাণ আধান রাখা আছে। বলেছে এই ঘনকের প্রতি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে? দেখো ঘনকের প্রতি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স বের করার আগে আমরা বের করি যে ঘনকের সমগ্র তল দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত। কারণ দেখো ঘনকটা কি? একটা বদ্ধ তল, আর এই বদ্ধ তলটা 12 মাইক্রোকুলম আধানকে আবদ্ধ করে রেখেছে। তাহলে আমরা খুব সহজেই গাউসের উপপাদ্য প্রয়োগ করে আমরা টোটাল ফ্লাক্স বের করতে পারবো। আমরা কি জানি? টোটাল ফ্লাক্স পাই সমান সমান কি হয়? কিউ বাই এপসিলন 0। কিউটা কি? এই বদ্ধ তলটা কি পরিমাণ আধানকে আবদ্ধ করে রেখেছে সেটা হলো কিউ। এখানে কিউ এর মান বয়ে দেওয়া আছে, কিউ কত? 12 মাইক্রোকুলম। এটাকে যদি আমরা করি 12 × 10⁻⁶ কুলম।
ঠিক আছে, তাহলে আমরা এই কিউ এর জায়গায় বসিয়ে দেবো 12 ইন্টু 10⁻⁻6 কুলম। আর এপসিলনের মান তো আমরা সবাই জানি কত হয়, 8.854। যারা জানো না এটাকে মুখস্থ করে রাখবে, এপসিলনের মানটা কিন্তু দেওয়া থাকে না। 8.854 ইন্টু 10⁻12। এটা করলে কত হবে, এটাকে যদি আমরা এটা ভাগ করি তাহলে ভাগফলটা বেরোবে 1355319.63। এটা হলো কি সমগ্র তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, নিউটন কুলম ইন্টু মিটার স্কয়ার, ফ্লাক্সের একক। এবার প্রতি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে, তাহলে প্রতি তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে, অতিক্রান্ত ফ্লাক্স, একটা ঘনকের কটা তল আছে, 6টা তল, তাহলে 6টা তলের মধ্যে দিয়ে যদি এতগুলো ফ্লাক্স যায় তাহলে একটা তলের মধ্যে দিয়ে কতটা যাবে, একে সিম্পলি 6 দিয়ে ভাগ করতে হবে। এটাকে আমরা নতুন নাম দিলাম পাই ড্যাশ, ঠিক আছে, পাই আর পাই ড্যাশ তো আলাদা, তাই না? তাহলে 1355319.63, একে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 22586.3 নিউটন পার কুলম ইন্টু মিটার স্কয়ার। এটাকে একটু সিম্পলিফাই করে এরকম লেখা যায়, পয়েন্টটাকে যদি আমরা এগিয়ে নিয়ে আসি, যদি পয়েন্টটাকে এখানে নিয়ে আসি, অর্থাৎ 1 2 3 4 5 ঘর আগে এগিয়ে নিয়ে আসলাম, তাহলে 2.258 লিখলাম ইন্টু 10⁵ 5 ঘর আগে এগিয়ে নিয়ে আসলাম, সেজন্য নিউটন পার কুলম ইন্টু মিটার স্কয়ার। এটাই হয়ে গেল প্রতি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স। এবার নেক্সট দেখো 23 নম্বর প্রবলেম। 23 নম্বর প্রবলেম কি বলেছে, নেক্সট দেখো 23 নম্বর প্রবলেম। 23 নম্বর প্রবলেম কি বলেছে, ই দেওয়া আছে, ই প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে স্থাপিত এসও দেওয়া আছে, ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত, অর্থাৎ ই দেওয়া আছে, ই কত দেওয়া আছে, ই দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। আর এস কত দেওয়া আছে, এস দেওয়া আছে 10i ক্যাপ। বলে দেওয়া আছে ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত, দেখো ইও দেওয়া আছে এসও দেওয়া আছে, এটা কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এসটা কি ক্ষেত্রফল। আমরা কি জানি ফ্লাক্স পাই সমান সমান ই ডট ডিএস, এখানে ডিএস বলতে এস দেওয়া আছে, তাহলে ই ডট এস। তাহলে ই এর মান কত, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ ডট 10i ক্যাপ। এবার যেহেতু ডট গুণফল কি হয়, i ক্যাপ গুণ করলে 1 হয়ে যাবে। এবার i আর j যদি গুণ করি তাহলে হয়ে যাবে 0, কে যে গুণ করলে হয়ে যাবে 0, তাহলে শুধুমাত্র 3 এর সঙ্গে এটা গুণ হবে, তাই না? বাকিগুলো তো 0 হয়ে যাবে। দেখো 3 এর সঙ্গে যদি 10কে গুণ করি তাহলে 3i ক্যাপ গুণ করলে হয়ে যায় 1, তাহলে 3 আর 10কে গুণ করলে হয় 30, i ক্যাপ গুণ করলে হবে 1, তাহলে ইন্টু 1 প্লাস 4 আর 10 এর গুণ করলে 40 ইন্টু j ক্যাপ আর i ক্যাপ গুণ করলে হয়ে যাবে কত, ইন্টু 0 প্লাস এর সঙ্গে যদি গুণ করি 50 ইন্টু k ক্যাপ আর i ক্যাপ গুণ করলে হয়ে যাবে 0, তাহলে এটাও 0 এটাও 0, তাহলে পড়তে হবে কি জাস্ট 30 নিউটন পার কুলম ইন্টু মিটার স্কয়ার। তাহলে পায়ের মান পেয়ে গেলাম, ঠিক আছে 23 নম্বর। এবার নেক্সট দেখো 24 নম্বর। 24 নম্বর অঙ্কটা কি বলেছে, একদম সিম্পল অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ 24 নম্বর দেখো, 24 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য ই দেওয়া আছে, ক্ষেত্র প্রাবল্য ই সমান সমান কত দেওয়া আছে, দেওয়া আছে 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ভোল্ট পার মিটার। ক্ষেত্র প্রাবল্য দেওয়া আছে, যেখানে i ক্যাপ j ক্যাপ এবং k ক্যাপ প্রচলিত অর্থে ব্যবহৃত, অর্থাৎ i ক্যাপ x অক্ষের দিকে, j ক্যাপ y অক্ষের দিকে এবং k ক্যাপ z অক্ষের দিক নির্দেশ করে। ওই তড়িৎ ক্ষেত্রে yz তলে 20 মিটার স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স নির্ণয় করতে বলেছে। ক্ষেত্রফল কত দেওয়া আছে, 20 মিটার স্কয়ার, কোথায়, yz তলে, তাহলে yz তলের দিক কি হবে, আমাদের যেটা অ্যাবসেন্ট থাকে সেই দিকে হয়, তাই না? যদি এটা x হয়
যদি এই দিকটা এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এই দিকটা হবে জেড। অর্থাৎ ধরো এটা এক্স, এটা ওয়াই নিলাম, এটা হলো জেড। এক্স এইদিকে, ওয়াই এইদিকে, জেড কোন দিকে? এটা বলতে এটা লম্ব, তাই না? এই লম্ব তো আর বোর্ডের উপরে আঁকা যায় না, এটা লম্ব। তাহলে ওয়াই জেড তল বলতে এই তল, তাহলে এই তলের দিক কি হবে? এই তলের উপর যদি আমরা লম্বটা নিই তাহলে এই দিকে হবে, তার মানে এক্সের দিকে। তার মানে এখানে দিক ওয়াই জেড বলতে কি হবে? এক্সের দিকে। আই ক্যাপ। এবার আমাদের ফ্লাক্স বের করতে বলেছে। এবার ফ্লাক্স পাই সমান সমান আমরা কি জানি? ই ডট ডিএস। তাহলে ই এর মান কত? 6 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ ডট ডিএস। ডিএস এর মান কত? 20 আই ক্যাপ। তাহলে ডট প্রোডাক্ট হলে কি হবে? আই ক্যাপের সঙ্গে হবে, কারণ জে ক্যাপ যদি আই ক্যাপের সঙ্গে করে এগুলো সব জিরো হয়ে যাবে, কে ক্যাপ আই ক্যাপের সঙ্গে করলে জিরো, আগের অঙ্কটার মতনই। তাহলে এখানে আই ক্যাপের সঙ্গে জাস্ট আই ক্যাপ। তাহলে 6 করি 100 করি 100 করি আই ক্যাপ করলে কত হয়ে যায়? 1। তাহলে ফ্লাক্সের একক কি? নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার। তাহলে আমাদের প্রবলেম সেট 1 কমপ্লিট হয়ে গেল। খুব শীঘ্রই আসবো আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে, এবং তারই সঙ্গে প্রবলেম সেট 2ও চলতে থাকবে, প্যারালালি দুটো একসঙ্গে চলতে থাকবে। ততক্ষণের জন্য টাটা।